তথ্যের হাজারো উৎস আপনার মুঠোয়। মুহূর্তের খবর পাচ্ছেন মুহূর্তেই। নানা রকম তথ্যে আপনি ভোগেন তথ্য জটে, ভোগেন বিভ্রান্তিতে। সব ঘটনায় খবর নেই। 12 পৃষ্ঠার মাত্র 5 টাকা। দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর। আজই হকারকে বলে রাখুন। মেসিকে কেন রাখতে পারল না বার্সেলোনা? 21 বছরের নিবিড় সম্পর্কের কেন ইতি ঘটল? এই 34 বছর বয়সের বিশ্ব তারকার গন্তব্যই বা কী হবে? মেসিহীন লা লিগার ভবিষ্যতই বা কী? এ ধরনের হাজারো প্রশ্ন এখন ঘুরছে বিশ্ব ফুটবলে। আজকে দেশ রূপান্তরের ডিজিটাল স্টুডিও থেকে আমি সুদীপ্ত আহমেদ আনন্দ দেশ রূপান্তরের সকল পাঠক এবং দর্শককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন খেলাধুলা নিয়ে। আজকের আয়োজনে আমরা মূলত ফুটবল নিয়ে আলোচনা করব। এখানে মেসি যেরকম একটা বড় অংশ জুড়ে আসবে, থাকবে আমাদের দেশের ফুটবলের কথাও। তো ফুটবল নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জাতীয় দলের সাবেক তারকা আব্দুল গাফফার এবং সিনিয়র ক্রীড়া সাংবাদিক দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি সনদ বাবলা। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। মূলত আজকে আমরা ফুটবল নিয়ে আলোচনা করব। মেসিকে নিয়ে আপনারা সকলেই জানেন যে অনেক কথাবার্তা হচ্ছে, বার্সেলোনার সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে, এখন কোথায় যাবেন সে, কেনই বা ছিন্ন হলো, এগুলো নিয়ে আলোচনার আগে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। আজকের বিষয়বস্তু ফুটবল হলেও গতকাল রাতে আমরা একটা ঐতিহাসিক জয় পেয়েছি ক্রিকেটে। আপনারা জানেন অস্ট্রেলিয়ার সঙ্গে দেশের মাটিতে বা যে কোনো জায়গায় যে কোনো পর্যায়ে আমরা প্রথম সিরিজ জয় করেছি, তাও আবার 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথম 3টি জিতে। তো এই জয়টা নিয়ে একটু কথা বলবো আমাদের অতিথিদের সাথে। প্রথমেই বাবলাদার কাছে জানতে চাই, বাংলাদেশ দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে বধ করেছে। অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্ব শাসন করছে বহুদিন ধরে। তো এই জয়টাকে আপনি আসলে কিভাবে দেখেন? ধন্যবাদ। আসলে এইটা এক ধরনের অপ্রত্যাশিত ছিল আমার কাছে। আমার ব্যক্তিগতভাবে আমার কাছে খুব অপ্রত্যাশিত। কারণ হলো যে অস্ট্রেলিয়া সাচ এ টিম, যে কোনো সময় যে কোনো দেশে গিয়ে ওরা ডমিনেট করে। ওদের ওই পাওয়ার, ওদের ওই টেকনিক্যালি সাউন্ড প্লেয়ার সবই আছে। কিন্তু আমারও এখানে এসে প্রথম দিকে মানে সাধারণ মানুষের মতো আমারও হাইপ ছিল যে যদি একটা ম্যাচ জিততে পারে বাংলাদেশ, বা একটা বা দুটো ম্যাচ জিততে পারলো বাংলাদেশের জন্য এটা বিশাল অর্জন হবে। কিন্তু বাংলাদেশ হলে যে যা খেললো, শেষ পর্যন্ত প্রথম 3টে ম্যাচে বাংলাদেশ জিতলো এবং সিরিজও জিতে গেল। এইটা হলে যে এটা এক ধরনের মানে অপ্রত্যাশিত আনন্দ, অনাকাঙ্ক্ষিত আনন্দ। এটা হয়তো অনেকেই কল্পনাও করে নাই। এটা হয়ে গেছে, এটা হয়েছে। এবং হলে যে আমাদের প্লেয়াররা ভালো খেলেছে। তারপর হলে যে বিশেষ করে আমাদের নতুন প্লেয়াররা, আপনি দেখেন হলে যে মুশফিক নাই, তামিম নাই, তারপরও হলে যে তারপর লিটন নাই, এরপরও এরকম একটা রেজাল্ট আনবিলিভেবল বাংলাদেশের জন্য। সেটা আমরা সবসময় হয়তো হারলে এই নাই, এরা নাই, তামিম নাই, মুশফিক নাই, লিটন, এদের অনুপস্থিতিটা হয়তো আমাদের অনেক বেশি আফসোস বা আক্ষেপ হয়ে থাকতো। কিন্তু দেখেন নতুনরা যা আসছে, একটা ছেলে ফাহিম, স্পিনার, তারপর নাসুম, তারপর আফিফ, সবাই দারুণ খেলছে। তা এইটা হলে যে আসলে খুব বাংলাদেশি ক্রিকেটের জন্য অনেক বড় জয়। এটা বাংলাদেশের সামনে 2টা ম্যাচ আছে, জানি না সামনে 2টা ম্যাচ জিতলেও বা হারলেও কোনো কিছু এসে যায় না। কিন্তু ঠিক টি-20 যে মজাটা, সেটা বোধহয় একটু কম হয়ে গেল। এইটা একটু হয়তো এটা
টি-20 খেলাটা হলো যে ব্যাটসম্যান হিট করবে, বোলারসরা হিট মানে বোলারদেরকে হিট করবে, আবার বোলারসরাও চেষ্টা করে, বোলাররা চেষ্টা করে তাকে আটকে রাখতে। এখানে হলো যে এই টোটাল সিরিজটা দেখলাম যে বোলার ডমিনেট একটা টি-20 ম্যাচ, কারণ টি-20 ম্যাচ, হ্যাঁ লো স্কোরিং ম্যাচ। টি-20 ম্যাচের চরিত্রটা কিন্তু মানে ওভারঅল সারা বিশ্বে যদি দেখি চরিত্রটা এরকম না। টি-20 ম্যাচ হবে মানুষের আনন্দের জন্য, বিনোদন দিবে, 4 ছক্কা এগুলোর, এইটা হয়তো এখানে ছিল না। এখানে হয়তোবা আমাদের উইকেটও আমরা যেরকম টি-20 ম্যাচ যেরকম উইকেটে সাধারণত উইকেটের চরিত্র হয় টি-20 ম্যাচের, সেই চরিত্রটা বোধহয় আমাদের এই উইকেটের ছিল না। উইকেটে একটু এটা আমাদের ঠিক বাংলাদেশের প্লেয়াররা রেগুলার যেরকম উইকেটে খেলে সেই উইকেটেই খেলা হয়েছে। হয়তো অস্ট্রেলিয়ানরা এসে তার সঙ্গে তাল মেলাতে পারেনি, সেই উইকেটের সঙ্গে কোপ করতে পারে নাই। সেটা ওয়ার্ল্ডের সারা পুরো ক্রিকেট বিশ্বে এরকম হয় যে যার দেশের নিজস্ব হোম অ্যাডভান্টেজটা সে নিবেই। সেই অনুযায়ী যেমন অস্ট্রেলিয়ায় গেলে আমাদেরকে খেলতে হয় পেস অ্যান্ড বাউন্স উইকেটে, সেটা তো আমরা অভ্যস্ত না, আমরা ওখানে গিয়ে হেরে আসি। আর আমরা যেই উইকেটে অভ্যস্ত সেই উইকেটে অস্ট্রেলিয়াতে খেলেছে, অস্ট্রেলিয়া বিগ টিম, তারও এখানে কোপ করে নেওয়া উচিত ছিল, পারেনি, হেরেছে। শেষ পর্যন্ত বাংলাদেশ দল। এটাকে কি অঘটন হিসেবে দেখবেন কিনা? আমি স্পেশালি বলি টি-20 ফরম্যাটে আসলে বাংলাদেশ সেভাবে কখনোই খুব ভালো পর্যায়ে যেতে পারেনি, অনেক দিন ধরেই খেলছে, বাট ওয়ান ডেতে এখন বাংলাদেশ একটা সমীহ জায়গা নিয়ে দল, বাট টি-20 ফরম্যাটে এসে সেভাবে পারেনি। কিন্তু আমরা দেখলাম যে দেশের মাটিতে টানা 7টা টি-20 তারা কিন্তু জিতেছে। তো জিম্বাবুয়ের সাথে সিরিজ জিতে এসেছে, এরপরে অস্ট্রেলিয়ার মতন টিমের সাথে আপনার হচ্ছে সিরিজ জিতে গিয়েছে অলরেডি। তো এটাকে কি অঘটন হিসেবে দেখবেন? স্পেশালি আপনার নভেম্বরে আমরা জানি টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, এইটার প্রিপারেশনটাও বাংলাদেশ শুরু করে দিয়েছে। তো আপনি কি এটাকে অঘটন হিসেবে দেখবেন নাকি গ্রাজুয়ালি বাংলাদেশের উন্নতি হিসেবে দেখছেন? না, আমি এটা অঘটন বলবো না। প্রথম হলো যে টি-20 খেলাটাই এরকম যে হলো যে অনেক ভালো প্লেয়ার মানে শুরু থেকে এসে ক্রিকেটারদের ব্যাটসম্যানদের হিট করতে হয়, সেটা হয়তো তার সে সেট হওয়ার আগেই তার হলো যে হিটিংয়ে যেতে হয়। তো অনেক ভালো প্লেয়ারের প্রথম 1-2 বলেই চলে যায়, আউট হয়ে যেতে পারে। সুতরাং টি-20তে যে কোনো দিন যে কেউ জিততে পারে, আমার কাছে এটা মনে হয়। এবং আমাদের দেশের যে বাংলাদেশের যে প্লেয়ার আছে এখন সবারই আস্তে আস্তে হয় কি আগে আমার কাছে মনে হয় যে আগে যে আমাদের যে হলো যে ইদানিংকালও যে ডিপেন্ডেন্সিগুলো আছে, হয়তো তামিম, সাকিব, যে বিগ নেমগুলো আছে, বড় বড় মাশরাফি ছিল, এদের উপরে নির্ভরতার জায়গা থেকে বাংলাদেশ সরে যাচ্ছে, সরে গিয়ে নতুন একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। এবং সেই ক্ষেত্রটা শুধু 4-5 জনের না, এটা হতে পারে আরও 5-6 জনের। যেমন হলো যে শরীফুল, কে জানতো শরীফুল এত ভালো বোলিং করে? তারপর হলো যে লাস্ট ওভার যে করলো, হয়তো প্রথম বলে একটা প্লেয়ার, প্রথম বলে একদম নতুন প্লেয়ার, প্রথম বলে আপনার ছক্কা খাওয়ার পর সে পরের যে 5টা বল করলো, ফ্যান্টাস্টিক বল করলো। সে যে তার হলে যে মেহেদি, সে তার টেম্পারামেন্ট সবকিছু ধরে রেখে যে 5টা বল শেষ ওভারে 5টা বল করা, অস্ট্রেলিয়ার মতো আরো হলে মিডল অর্ডার ব্যাটসম্যান, এটা হলে টেলের ব্যাটসম্যান না, তাদের এগেস্টে 5টা বল করা নট এ ম্যাটার অফ জোক। সুতরাং আমার মনে হয় যে পঞ্চপাণ্ডব বলা হতো, ওইখান থেকে সরে এসে বাংলাদেশ আসলে এখনো রিয়েলি 11 জনের একটা টিম হচ্ছে, যারা সবাই কন্ট্রিবিউট করার ক্ষমতা রাখে, যারা সবাই হয়তো আরো 2-3 বছর পর গিয়ে দেখা যাবে এদের এই 10 জনের মধ্যে হয়তো 7-8 জনে ম্যাচ উইনার হবে। গাফার ভাই, ফুটবলের মানুষ হওয়া সত্ত্বেও অন্য একটা পরিচয়ে আপনি আসলে সব ধরনের খেলাধুলারই খোঁজ খবর রাখেন। আমরা একটু আমাদের পাঠকদের বলে নিতে চাই, আমাদের দৈনিক দেশ রূপান্তরের প্রকাশক হচ্ছেন আব্দুল গাফফার। ওনার এটা একটা নতুন পরিচয়, বাট উনি এই জায়গাটায় থেকে উনি সব ধরনের খেলাধুলার পাশাপাশি সব ধরনের সব কিছুরই খবর রাখছেন। তো গাফার ভাই, জানতে চাচ্ছি যে আসলে এই যে বাংলাদেশের এই জয়টাকে আপনি নিজে কিভাবে দেখছেন? দেশের মাটিতে অনেকে বলতেছে যে হোম অ্যাডভান্টেজটা কাজে লাগাচ্ছে, স্পোর্টিং উইকেট হচ্ছে না, একটু ধীরলয় উইকেট হচ্ছে, সেইটাকে কাজে লাগিয়ে বাংলাদেশ দেশের মাটিতে ভালো করছে। আমরা কিন্তু ভারতের দিকে যদি তাকাই, তারা কিন্তু একটা সময় 90-এর দশকে দেশের মাটিতে সবাইকে হারিয়েছে,
টানা ভালো করতে করতে একটা সময় সব জায়গায় জয়ের একটা হ্যাবিট তৈরি হয়েছে। তো বাংলাদেশ কি এখন সেই পথে এগোচ্ছে, আপনার কি মনে হয়? ধন্যবাদ সুদীপ্ত। আমি এতক্ষণ শুনতেছিলাম আমাদের বাবলার কাছ থেকে। জয় কিন্তু একটা বিরাট ব্যাপার আমাদেরকে, আমাদের ক্রিকেটে ইতিহাসে বলেন লেখা থাকবে, কিন্তু অস্ট্রেলিয়াকে পরপর 3টি ম্যাচে হারিয়েছেন। অস্ট্রেলিয়া কোন টিম আসলো, সেকেন্ড টিম আসলো না থার্ড টিম আসলো, অস্ট্রেলিয়া জাতি হিসাবে এই দেশ পৃথিবীকে ডোমিনেট করে ক্রিকেট। রাইট। আমাকে অনেকেই অনেক সময় আমাদেরকে জিজ্ঞেস করে বাইরে ভিতরে, অনেক সময় কালকেও প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম। আমি ম্যাচটি দেখতেছিলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় বসে বসে, এবং একটা পর্যায়ে যখন লাস্ট ওভারে যে কন্ডিশন, সবাই খুব উত্তেজনা একটা হচ্ছে। আমি মনে করি আমাদেরও কিন্তু 3-4 মানে সলিড প্লেয়ার এই টিমে নাই। অস্ট্রেলিয়ার সেকেন্ড টিম বললে কোনো কথা নেই। টিম যখন মাঠে গেলে সেটা দেশ হিসেবে রিপ্রেজেন্ট করছে। আমি এই জয়টাকে বলবো, আগামী যে আমাদের ওয়ার্ল্ড কাপ আছেন, T20 ওয়ার্ল্ড কাপ, এটাকে ইন্সপিরেশন করবে। এবং আজকে যারা এই টিমটাকে তৈরি করেছেন, যাদের অভাব এখানে কিন্তু দেখা যায়নি। তামিমের অভাব দেখা যায় নাই, মুশফিকের অভাব দেখা যায় নাই, লিটন দাসের অভাব দেখা যায় নাই, কিন্তু প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেক্টরে বোলিং বিষয়ে ব্যাটিংয়ে যতটুকু যেটা যারা যেভাবে করেছে, লাস্ট ম্যাচে সেকেন্ড লাস্ট ম্যাচ যেটা ছিল আমাদের সেকেন্ড উইনিংটা ম্যাচ, আফিফ দুর্দান্ত। রাইট। এবং ওদের যে হাইট, আমি ক্রিকেট কম বুঝি, কিন্তু ওদের হাইটে যে বোলিং আফিফের উপরে দিয়ে যাওয়ার কথা, কিন্তু ওই বলটাকেও কিন্তু 4 মারছে এবং ও দুর্দান্ত 37 রান করেছিল। এই যে তাদের মানে এখন সাহসিকতা, আমি মনে করি এটা যদি সুন্দরভাবে এরা যদি দিক নির্দেশনাভাবে চলে, আমরা T20-তে, এবং এই রেজাল্টের উপরে নির্ভর করে আগামী নিউজিল্যান্ড টিম আসবেন, তারপরে হয়তো ইংল্যান্ড তো আসবে না বলে দিয়েছে, তো এটা আরও বেশি এক্সপিরিয়েন্স। এবং আমাদের একটা জায়গায় যে আমরা কারোর উপরে নির্ভরশীলতা থাকবো না। আজকে বলবে না যে আজকে তামিম নাই হেরে গেছে কিংবা মুশফিক নাই হেরে গেছে, এরাই কিন্তু আজকে আগামী দিনে যে কথাটা বাবলা বললো, এই 5-6 জন কিন্তু 7 জনই কিন্তু আগামী দিনে বাংলাদেশের সেই ব্যাটিং অর্ডার থেকে বোলিং অর্ডার থেকে শুরু করে সেই দায়িত্বটাই পালন করবে। এবং তাদের সাহস দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আমি বাংলাদেশ দলকে অভিনন্দন না শুধু, তাদের যে মানে এই খেলা সারা বাংলাদেশের মানুষ কিন্তু অভিভূত, যে পরপর 3টা ম্যাচে। এবং আমি সত্যিকারে বলতে, এই আসলে ব্যক্তিগতভাবে বলতে গেলে আমাদেরকে 2-3টা দেশ খুব মানে অন্য দৃষ্টিতে দেখে। আমি আজকে যদি বলি, সত্যিকার অর্থে অস্ট্রেলিয়াকে হারানোর পর আমার ভিতরে রক্ত টকবক করছে। এই কারণে অস্ট্রেলিয়া আমাদেরকে কোনোদিনও, কিংবা ইন্ডিয়া আমাদেরকে কোনোদিনও এইরকম ভাবে সেই সম্মানটুকু দেয় নাই তাদের ক্যাপ্টেন। আমরা কিন্তু বাংলাদেশের বহু মানুষ কিন্তু বিরাট কোহলিকে দেখতে পারে না। আমি সত্যিকার অর্থে আমি নিজেও দেখতে পাই না, তার বিয়াদবির কারণে। আমি মনে করি যে আজকে অস্ট্রেলিয়াকে হারানোর পর আমার কাছে একটা মনে হলো যে আমরা উপযুক্ত একটা জবাব, আমাদের ক্রিকেট, তোমরা আর চিন্তা করো না, আমরা কিন্তু এগিয়ে আসছি। অতএব সংকেত তোমাদেরকে দিয়ে রাখতেছি, আগামী প্রজন্ম, আগামী দিনগুলিতে তোমরা আমাদের কাছে এইভাবেই হারবে। ক্রিকেট আমাদের আবেগে ভাসাচ্ছে, আমাদের অনেক সাফল্য এনে দিচ্ছে দেশ এবং দেশের বাইরে, কিন্তু এই জায়গাটা একটা সময় দখল করেছিল দেশের ফুটবল। এখন ফুটবলের দিকে তাকানো বা ফুটবল নিয়ে আলোচনা মানেই আসলে হতাশা ছাড়া আর কিছুই নয়। আমরা দেশের ফুটবল নিয়ে আলোচনা করব, তার আগে এই মুহূর্তে বিশ্ব ফুটবলে যেই ইস্যুটা নিয়ে মোটামুটি একটা তুলকালাম পড়ে গিয়েছে, মেসি বার্সায় থাকছে না, এই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা জানি জুলাইয়ে মেসির সাথে বার্সার কন্ট্রাক্টটা শেষ হয়ে গিয়েছিল। শেষ হয়ে যাওয়ার পরেও একটা রিউমারও না, আসলে এটাই বাস্তবতা ছিল যে উনি আবার বার্সার সাথে যোগ দিচ্ছেন। 5 বছরের একটা কন্ট্রাক্ট ওর হচ্ছে। ইভেন যেই বেতনে সে আগের কন্ট্রাক্টে ছিল তার চেয়ে অনেক কমে, অর্ধেক বেতনে সে বার্সাতেই থেকে যেতে রাজি হয়েছেন। 17 বছরের সম্পর্ক, কিন্তু মানে একটা নাটকীয়তার মাধ্যমেই দেখা গেল যে আসলে এই সম্পর্কটা টিকলো না। 17 বছরে 21 বছরের এই সম্পর্কটা শেষ হয়ে গেল। বাবলাদা, এইটা কি বলবেন? মেসি বার্সাতে নেই, এটা কি মানে ফুটবল যারা বোদ্ধা তাদের কাছে এটা
মানে কটটুক দুঃখের বা কটটুক হতাশার? এটা আসলে বার্সেলোনায় মেসি ছাড়া বার্সেলোনায় এটা খুবই হতাশার, যারা হলো যে যারা বার্সা ফ্যান তাদের জন্য। আরেকটা হলো যে এটা আসলে মানে কিছুদিন আগেও এটা কল্পনা করা যায় না, কারণ হলো যে বার্তেমৌ যাওয়ার পর বা ওদের সাবেক প্রেসিডেন্ট বার্তেমৌর সঙ্গে মেসির ঝামেলা ছিল, মানে দুইজনকে পছন্দ করতেন। আর বার্তেমৌর কিছু কর্মকাণ্ডে হয়তো মেসি বিরক্ত ছিল এবং মেসি ওনার সময় মেসি চলে যাওয়ার একটা প্ল্যান করেছিল। কিন্তু লাপোর্তা আসার পর লাপোর্তা দায়িত্ব নেওয়ার পর হলো যে মনে হয়েছিল যে লাপোর্তা মানে মেসিকে খুব ভালোবাসে এবং মনে হয়েছিল মেসি এবার থাকবে, মেসি এবার যত যাই হোক। এবং লাপোর্তাও চায়, একজন প্রেসিডেন্টও চাই তার সেরা প্লেয়ারটাকে বা এই প্ল্যানেটের অনেকে বলে এই প্ল্যানেটের সবচেয়ে সেরা প্লেয়ার তাকে হলে যে তার ক্লাবে রেখে দিতে শেষ পর্যন্ত। এটা যে কেউ চাইবে। এটা হলে যে সে হয়তো বয়সের কারণে হয়তো আগের মতো আরো 2 বছর 3 বছর পর খেলতে পারবে না, বাট ইজ আইকন। মানে এইরকম একজন প্লেয়ার একটা ক্লাবে থেকে যাওয়া হলে যে এটা অনেক বেশি, মানে ওই ক্লাবের ইতিহাস ঐতিহ্য সবকিছুর সঙ্গে 34টা ট্রফিতে মেসি জিতেছেন বার্সেলোনা হয়ে। এটা তো আনবিলিভেবল। মানে বার্সেলোনার হিস্ট্রিতে 122 বছরের 22 কি 12 বছরের হিস্ট্রিতে সবচেয়ে বড় সুপারস্টার হলো সেই। শুধু এখন সেটা বার্সেলোনার হিস্ট্রি এবং সারা ওয়ার্ল্ড ফুটবলেরও। তো সে চলে যাবে এইটা বার্সার অনেকেই ভাবতে পারে নাই। বার্সার কিন্তু এখানে হলো যে হয়েছে মানে আমাদের ফুটবলটা তো আর আমাদের দেশের বা হলো যে অন্যান্য দেশের মতো চলে না। ইউরোপের ফুটবলটা চলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, ফেয়ার প্লে, ইকোনমিক ফেয়ার প্লে, তারপর হলো যে ফিনান্সিয়ালি ক্লাব কি লুজার হচ্ছে কিনা, ক্লাব কি ঝুঁকির মধ্যে পড়ছে কিনা, এই সব কিছুই দেখা হয়। সেইটা দেখতে গিয়ে লা লিগা মানে তার সঙ্গে প্রথম একবার যে চুক্তি রেডি করা হয়, উনি কাট বেতনে 2 বছর থাকবে, কিন্তু 2 বছরে 5 বছরের বেতন দিবে বার্সেলোনা তাকে। এবং সেটা বার্সেলোনা রাজি এবং তারা সবকিছু রেডি করে, পেপারস রেডি করে এটা লা লিগার কাছে দিয়েছিল। লা লিগা জিনিসটা ডিনাই করছে। তারপর তারা আবার হলে যে বেতন আরো কেটে তারা আবার 5 বছরের জন্য করে নতুন আরেকটা প্রস্তাব লা লিগার কাছে দেয়। লা লিগা সেটাও ডিনাই করছে। লা লিগা বলছে বা লাপোর্তা বলতেছে যে তাদের যে আয়, বার্সেলোনার যে আয়, সেই আয় যদি 100 টাকা হয়, মেসিকে রাখতে গেলে তার আয়ের চেয়েও আরো বেশি টাকা তাদের খরচ হয়ে যাবে, মানে 110 টাকা খরচ হবে। বার্সার আয় যদি 100 টাকা হয়, 110 টাকা খরচ হবে। আর মেসি যদি না থাকে, মেসিকে যদি বাদ দেওয়া হয়, তাহলে তার 100 টাকা আয় হলে তার 95 টাকা খরচ হবে, 5 টাকা ক্লাবে থাকবে। মানে ক্লাব তখন কিছুটা ঝুঁকিমুক্ত হবে, আর মানে ফিনান্সিয়ালি ঝুঁকিমুক্ত হবে। ওদের ওখানে তো মানে ইন্টারন্যাশনালি বা ইউরোপে এই সব জিনিসগুলো খুব মানা হয়। মানে একটা প্রতিষ্ঠান যেন হলে যে এত বছরের একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা যেন শেষ হয়ে না যায়, দেউলিয়া হয়ে না যায়। সুতরাং এরকম ভাবেই যখন বলা হয়েছে, তখন লাপোর্তার বক্তব্য দেখলাম যে এই জন্য আমরা তাকে হলে যে মানে তাকে রাখতে চাই, সেও থাকতে চায়, কিন্তু আমরা তাকে রাখতে পারছি না। ক্লাবের চেয়ে একজন প্লেয়ারের চেয়ে ক্লাব অনেক বড়, উনি সেটা বললেন। কিন্তু এরপরে আবার বিভিন্ন নিউজে দেখি এখানে হয়তোবা অন্য কোনো একটা ক্লাবের সঙ্গে, বার্সার সঙ্গে বা বার্সা প্রেসিডেন্টের সঙ্গে লা লিগা প্রেসিডেন্ট তেবাস, তার সঙ্গে হয়তোবা কোনো একটা ইগোর কোনো একটা প্রবলেম আছে, যেটা হয়তোবা আমি আশঙ্কা করতেছি সেটা সামনের যে কোনো একদিন এটা হলে যে এটা প্রকাশিত হবে। এটা কি সুপার লিগকে কেন্দ্র করে এটা হতে পারে যেহেতু এটা এর কারণে হতে পারে। কারণ হলো যে তারা ফিনান্সিয়াল ফেয়ার প্লে করেও তারা হলে যে বার্সা রাখতে চেয়েছিল। এবং একটা সোর্স বলতেছে, এটা হলে যে একটা রেডিওর একটা এডিটর বলতেছে, উনি বলতেছে আমি হলে যে 48 ঘন্টা আগেও জানি যে হলে যে লা লিগা জিনিসটাকে এন্ডোর্স করেছে, লা লিগা জিনিসটাকে এন্ডোর্স করে দিয়েছে, হবে এইভাবে হবে।
তারপর আবার 48 ঘন্টা পরে গিয়ে হুট করে কি কেন যে হলো যে এটা Change হবে না হয়ে গেল। বললো সেটা আমি বুঝতে পারতেছি না, হোয়াট হ্যাপেন্স দেয়ার আই ডোন্ট নো। তো এই জন্যই হলো যে এই জন্য মনে হয় এটার আরো সামনের দিন যত যাবে ততই এই জিনিসটা বেরিয়ে আসবে, কেন দিতে পারে নাই। তবে যেভাবেই হোক, যদি লা লিগা প্রেসিডেন্ট যদি এটা যে কোনোভাবে যদি দিতে চায়নি বা হলে যে দুজনের ইগো প্রবলেমের কারণে হয়নি, যেভাবেই হোক কিন্তু ক্ষতিটা আসলে হলে যে লা লিগার হয়েছে। কারণ লা লিগা থেকে এর আগে ক্রিশ্চিয়ানো রোনালদো চলে গেছে, নেইমার দেশের চলে গেছে। ওয়ান অফ দ্য টপ প্লেয়ার পৃথিবীর। তারপর হলো যে এরপর তার আগে এর আগে নেইমার গেল, তারপর গেল হলো যে মেসি। সুতরাং সারা ওয়ার্ল্ডের টপ 3 প্লেয়ার এখন লা লিগায় নেই, যারা আগে লা লিগা ডমিনেট করতো। লা লিগার যে সারা ওয়ার্ল্ডে যে এত ফ্যান, এই ফ্যানের কারণ হলে যে বিগ স্টাররা বড় কারণ, এরা নেই এখন। লা লিগার আসলে হলে যে লা লিগার কোয়ালিটি বা লা লিগার জনপ্রিয়তারও একটু কমবে, এটা ঠিক। তো গাফর ভাই, আপনি আপনার একটা সৌভাগ্য হয়েছিল মেসিকে খুব সামনে থেকে দেখার। মেসি বাংলাদেশ সফর করে গিয়েছেন, ঢাকা সফর করে গিয়েছেন 2011-তে নাইজেরিয়ার সাথে সেই ম্যাচে গোল না করতে পারলেও তার যে একটা মুভমেন্ট ছিল সেটা মানে এখনো সকলের মনে আছে। তো এই মেসি তো বহু বছর ধরেই বিশ্ব ফুটবল রাজত্ব করছে বলা যায়। কিছুদিন আগে ওর যে একটা অধরা আক্ষেপ ছিল, ট্রফির আক্ষেপ আর্জেন্টিনার জার্সিতে, সেটাও পেয়েছে। তো 34 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত মেসির খেলা দেখলে মনে হয় না যে বয়সের কোনো ছাপ আছে। এই মেসিকে আসলে আপনি কোন পর্যন্ত দেখতে চান? নতুন পরিচয়ে, নতুন জার্সিতে, নতুন ক্লাবে আসলে এই মেসিকে কিভাবে দেখতে চান? আমি বাবলার কথাগুলি শুনতেছিলাম, ঠিক আমি কয়েকদিন যাবত এই পত্রিকা পড়তেছিলাম। আসলে মেসি অসাধারণ একজন ফুটবলার, যার 21 বছর এই ক্লাবের সাথে সম্পৃক্ত, এবং আজকে 21 বছর পর সম্পৃক্ত থাকার পর যে অবস্থায় পড়ে গিয়েছে। এখন জানি না আমাদের এখানে যে কথাটি বাবলা একটু আগে বললো যে লা লিগার প্রেসিডেন্ট, বার্সেলোনার প্রেসিডেন্ট, কয়েকদিন আগেও কিন্তু এই ধরনের একটা আলোচনা যে মেসি এখন পিএসজিতে চলে যাবে কিংবা ম্যান সিটিতে চলে যাবে, এরকম শোনা যাচ্ছিল। সব কিছু একটু তৈরি হয়ে গেছিলো, তখনও একটা সমঝোতার মধ্যে দিয়ে বার্সেলোনা মেসি থেকে গিয়েছে। তো আসলে মেসির দীর্ঘ 21 বছর বার্সার 112 বছর বার্সার মেসি আসার পরে বার্সা তাদের 34টি ট্রফি, না শুধু বার্সার পপুলারিটি বার্সা এত বেশি দিয়েছে। মেসি মানেই বার্সেলোনা। যেমনটি ধরেন রিয়াল মাদ্রিদের থেকে যখন রোনাল্ডো চলে গিয়েছিল, 35,000 দর্শক প্রথম দিনই কমে গিয়েছিল, ফ্যান থাকে না। তো বার্সার না, সারা পৃথিবীতে কিন্তু মেসির ফ্যান। যতটুকু আর্জেন্টিনাকে যেভাবে করে, তার থেকে বেশি বার্সেলোনার ফ্যান কিন্তু আমাদের দেশেও কিন্তু মেসির জার্সি $100 দিয়েও কিন্তু কিনে পড়ছে মেসির জার্সি। তো মেসি এরকম একজন ফুটবলার এই প্ল্যানেটে, যেটা অতুলনীয়, আরেকটা হবে কিনা আমরা দেখে যেতে পারবো কিনা। যা কিছু এখন যা ঘটনা ঘটছে তাকে নিয়ে আসলে ক্লাব বলেন, আর্থিক দিক বলেন, তাদের অর্থনৈতিক দিক থেকে বলেন, আসলে এই গত 2 বছরে আরো বেশি খারাপ অবস্থায় চলে যাওয়ার কারণে এবং কিছুটা মানে এই অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তো ক্লাব আর একটা বিরাট খরচের দিকে যে পরিসংখ্যানটা শেষমেশ দিয়েছে যে 110 টাকা খরচ বেড়ে যাবে, সেখানে 5% কমে 95% আয় করতে পারবে। সো এইগুলি দেখে ওরা কিন্তু সব চিন্তা ভাবনা করে কিন্তু কাজ করে, ওরা কাঁচা লোক না। সারা পৃথিবীর এত বড় একটা টিম, সে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিতে পারে না। যাই হোক, আমরা তবুও বলবো মেসি বার্সেলোনাতে থাকবে কি না সেটা এখন সামনের দিকে নজর। কিন্তু মেসি একটা অসাধারণ ব্যক্তিত্ব, যেটা আমার সৌভাগ্য হয়েছিল। আমি দেখেছিলাম পাশে থেকে 48 ঘন্টা। ও একটা এমন ব্যক্তিত্ব, এত শান্তপ্রিয়, এত ভালো, যে তাকে এত বড় পৃথিবী একজন সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়, তার নিজের বুটটি সে নিজে হাতে করে নিয়ে মাঠে প্র্যাকটিসে গেছে,
খেলার মাঠে গিয়েছে, এবং সে যখন হেঁটে আসতো করিডোর থেকে ডাইনিং টেবিলে কিংবা রুম থেকে নামতো, তখনও দেখছি মানে খুব একটা কারোর সাথে কিন্তু দাম্ভিকতা না। বাট সে একটা ভালো মানুষ, খুব কম কথা বলতো। প্র্যাকটিসের সময় দেখেছি, প্র্যাকটিসের মাঠে দুর্দান্ত প্র্যাকটিস করতো, খেলার মাঠেও দেখেছি। যেই খেলা এই আমাদের কিছুদিন আগে যেটা আমাদের কোপা আমেরিকা যেটা অধরা ছিল, সেটাও কিন্তু সে পেয়েছে, শুধু পায়নি ওয়ার্ল্ড কাপ। সেটা হয়তো আর্জেন্টিনার টোটাল দলেরই দুর্ভাগ্য আমি মনে করি। তো সেই ক্ষেত্রে মেসিকে আসলে আমরা যারা বার্সেলোনা মেসি, এটাই তো এখন হয়তো পরপর নেইমার চলে গিয়েছে বার্সেলোনা থেকে, ক্রিস্টিয়ানো রোনালদো চলে গিয়েছে, এবং বার্সা থেকে যদি মেসি চলে যায় তাহলে লা লিগার কিন্তু মর্যাদাটা অনেকটা আমার মনে কমে যাবে। এবং তখন দেখা যাবে যে যেই দলেই যাওক না কেন, মেসির কিন্তু সারা পৃথিবীতে একটা সমর্থক আছে, ছোট বড় সব মিলিয়ে, ছেলে মেয়ে যে যায় মেসিকে ভক্ত। সেই যেই দলে যাওক, আমি মনে করি সেই দলের জন্য মেসি যা করবে, সেই দলের হয়তো সেই দেশের লিগটা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেসির গন্তব্য কোথায় হবে এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব দেশের ফুটবল নিয়ে। তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, বিরতির পরে আমরা আবার ফিরে আসবো আমাদের স্টুডিওতে। শহরে আস্ত শহর, পূর্ণতায় অষ্টপ্রহর, নিজের নিবিড় ঠিকানা, স্বপ্ন যে তুলিতে আঁকা। রূপায়ণ সিটি উত্তরা, একবার এসে দেখে যান, না দেখলে বিশ্বাসই হবে না। বিরতির পরে আবার ফিরে এসেছি আমাদের ফুটবল নিয়ে আলোচনায়। বাবলাদা, আপনার কাছে জানতে চাচ্ছি, মেসি এখন কোথায় যাবে? এটা আসলে $1 মিলিয়ন একটা কোশ্চেন। আমরা শুনতে পাচ্ছি পিএসজির কথা, ম্যান সিটির কথা। যেহেতু ফ্রি এজেন্ট আছে, যে কোনো জায়গায় হয়তো বা যেতে পারেন, মানে বড় বড় ক্লাবগুলো হয়তো বা তার প্রতি আগ্রহী তো অবশ্যই হবে, কিন্তু যেহেতু ফ্রি এজেন্ট, তার ট্রান্সফার ফিটা দিতে হবে না, কিন্তু তার বেতনটাও তো আসলে অনেক বড়। তো সব মিলিয়ে কোথায় যেতে পারে আপনার কি মনে হয়? এখন মেসি কোথায় গেলে আসলে মানাবে আপনার মনে হয়? আসলে এখন এখন আমার কাছে মনে হয় যে মেসি যদি তার আর্জেন্টিনায় যদি তার ওল্ড বয়স ক্লাবে চলে যায়, যেখান থেকে সে ওইখানে সে বলছিল যে হলো যে একদিন ওখানে ওখানে আমি ফিরে আসবো, আচ্ছা, তার প্রিয় ক্লাব যেখান থেকে তার ছোটবেলায়। আমার কাছে যদি মনে হয় যে ওখানে যায়, চলেও যেতে পারে। কারণ মেসি অতটা এক্সপ্রেসিভ মানুষ না, জেনারেলি খুবই ইন্ট্রোভার্ট টাইপের একজন মানুষ, যে আসলে যে খুব বেশি যে টাকা করে খুব বেশি যে মনে হয় আর কি, একটা ওভারঅল দেখলে মনে হয় যে টাকার জন্য এত বেশি যে আমি ওইখানে গেলে গ্রিডি, সেটাও না। এখন কোথায় যাবে? এখন আসলে হলে যে এইরকম প্লেয়ার যখন হলে যে একটা দল থেকে ছুটে, তখন এর আগে কিছুদিন আগেও তার 3-4টা দল ছিল তাকে নেওয়ার জন্য, হলে যে আমরা নিউজে পড়ছিলাম। এখন দেখতেছি শুধুমাত্র বেশিভাবে ধরলে একটা দল, সেটা হলে বলা হচ্ছে পিএসজি বলা হচ্ছে। তারপর হলে যে পেপ গার্দিওলা কিছুদিন আগেও বলছিল যে সে রুল আউট করে দিচ্ছে মেসিরিয়াটা, মানে ম্যানচেস্টার সিটিতে নেওয়াটা। এখন এখানে আমার কাছে একটু প্রশ্ন জাগে যে হলে যে এখন পিএসজি বার্সার বেলায় হলো যে যদি বার্সার কথা ধরেন, বার্সার বেলায় হলো যে ফিনান্সিয়াল ফেয়ার প্লে মানা হবে না, অনেক কিছু আসতেছে। পিএসজিতে তো তাকে নিলে সে তো পিএসজির অনেক টাকা দিতে হবে, এবং পিএসজির সবচেয়ে এখন বেতনের কাঠামোতে পিএসজির অনেক বেশি টাকা খরচ হচ্ছে। নেইমারকে দিতে হয়, এমবাপেকে দিতে হয়, তারপর হলো যে বড় বড় স্টার যারা আছে সবগুলোতে অনেক, র্যামোসকে দিতে হয়। তো যদি এইভাবে ধরি, তাদের তো বেতনের চাপটা অনেক বেশি। যদি হলে যে ওইখানে যদি মেসিকে নেওয়া হয়, তাহলে সেটাও তো আরো অনেক বেড়ে যাবে। তখন কি ফিনান্সিয়াল ফেয়ার প্লে তখন কি হবে? সেটা একটা বিষয়। এখন এখানে এইটা আমার কাছে মাথার মধ্যে খুব ঘুরে, যে হলে যে তখন ফিনান্সিয়াল ফেয়ার প্লেটা কি হয়। ওইখানেও কিন্তু আমরা ঠিক এখানে বসে, আমরা বাংলাদেশে বসে বা
পৃথিবীর অন্য জায়গায় বসে আমরা যতটা ভাবি যে না ওরা ওরা সব কিছুই স্বচ্ছ, আসলে যখন ফিনান্সিয়াল ফেয়ার প্লের কথা যখন বলা হয় সেখানেও দেখা যায় যে সেখানেও এই ইউরোপিয়ান ফুটবলগুলো তো ইউরোপিয়ান এই ফুটবলেও হলে যে কিছু কিছু এমন কিছু কিছু পকেট আছে যে হলে যে ওদের ফিনান্সিয়াল ফেয়ার প্লে জিনিসটা যে মানা হয় না, সেটাও হলে যে মানে সেটাও হলে যে দেখেও না দেখার ভান করা হয়। এটা হইতে পারে কারণ হলো যে হয় এবং হয় যে এটা বোঝা যায়। এবং পিএসজির প্রেসিডেন্ট যে খলিফা, এই যে কাতারে ধনকুবে, সে এখন ইউরোপের ক্লাবগুলোর এই সুপার লিগের সময় সে ইউরোপের ক্লাবগুলোর একটা যে সংস্থা আছে সেটার সে হলো যে তাকে বোধহয় সম্ভবত প্রদান করা হয়েছে। সুতরাং সে এখন খুব ইউএফআর খুব গুড বুকে আছে এবং সেটা যখন নিবে তখন নিশ্চয়ই এই কথাগুলো উঠবে যে ওই ফেয়ার প্লেটা দেখানো হোক। কিছুদিন আগে সেই ফেয়ার প্লের জন্য হলে যে আপনার প্রিমিয়ারের অনেক দলের এইটা সেটা করা যাবে না, এটা একে নেওয়া যাবে না, একে নিলে বেশি টাকা হবে, এবং হলে যে রিয়াল মাদ্রিদের বেলায় তাই হয়েছে। এখন সেটা কি হয় সেটা দেখার বিষয়। এই ফিনান্সিয়াল ফেয়ার প্লেতে যদি আটকে যায় তাহলে মেসি আসলে যে কোন জায়গায় যাবে, কোথায় যে যাবে, এটা খুবই মুশকিল। একই কথা ইংলিশ প্রিমিয়ার লিগেও তো একই টিমগুলোর অবস্থা তো তাই। হ্যাঁ, স্পেশালি ম্যান সিটির কথা হচ্ছিল দুদিন আগে, গ্রিলিশকে তারা নিয়েছে এবং 10 নম্বর জার্সিও দিয়েছে, 10 নম্বর জার্সিটাও দিয়ে দিয়েছে। তো সেই সম্ভাবনাটাও বোধহয় ক্ষীণ। হ্যাঁ, এখন আসলে কোথায় যাবে এটা এই মুহূর্তে, কারণ যেহেতু এখানে এখন ফিনান্সিয়াল ফেয়ার প্লেটা যা অনেক বড় হয়ে উঠেছে, মানে এটা যখন আপনি বার্সেলোনা ছেড়ে সে যখন অন্য জায়গায় যাবে তখন কি অন্যরা কি এই জিনিসটা দেখবে না? এই সবারই তো তখন এই দৃষ্টিতে থাকবে আপনার ফিনান্সিয়াল ইয়াটা দেখা হোক, তাইলে তখন যাচাই বাছাই করতে গেলে তখন অনেক ঝামেলা হবে। হ্যাঁ, এই জন্য হয়তো অনেকে পিছিয়ে গেছে। মেসির ভবিষ্যৎ কি হবে এটা হয়তো বা সময়ই বলে দেবে, আমরা সেটার অপেক্ষায় থাকি। আমরা একটু চোখ ফিরাই আমাদের দেশের ফুটবলের দিকে, যেদিকে চোখ দিলে শুধুই হতাশা। আমাদের সাথে সাবেক ফুটবলার গাফার ভাই আছেন। প্রিমিয়ার লিগ চলছে, অনেক দিন ধরে চলছে। এত লম্বা প্রিমিয়ার লিগ পৃথিবীর কোথায় হয় সেটা আমরা যারা লেখালেখির সাথে আছি আমরাও জানি না। বারবার বিঘ্নিত হচ্ছে, বিভিন্ন কারণে বিঘ্নিত হচ্ছে। এরপরে এখনও চলছে। তো আস্তে আস্তে এটার আকর্ষণও নিশ্চয়ই হারিয়েছে। এইরকম একটা লিগ আয়োজনের যৌক্তিকতা কি আপনার কাছে মনে হয়? আসলে এই কথাগুলি বারবারই আমাদের সমস্ত ক্রীড়া অনুরাগীর কাছে প্রশ্নবোধক হয়ে থাকে। আমি বিভিন্ন চ্যানেলও এইগুলি দেখেছি এবং আজকে সুদীপ্ত তুমি প্রশ্ন করেছ। আমাদের এই প্রিমিয়ার লিগ যেটা প্রফেশনাল বিপিএল আমরা বলি, বিপিএল আসলে তো সত্যিকার অর্থে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু আমি যদি বলি পরিকল্পনাহীন একটা ফেডারেশন সত্যিকার। এখন এখানে এই ইলেকশনে পরে অনেক কথা শুনেছি, অনেক বক্তব্য শুনেছি, অনেক প্রতিশ্রুতিবান কথা বলেছেন। আজকে দীর্ঘ এত বছর যাবৎ আমাদেরই সতীর্থ খেলোয়াড়, আমরা একসাথেই খেলেছি, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট পার্লামেন্টিয়ান, আল্লাহ তাকে সেই সুযোগ করে দিয়েছেন, কিন্তু কথার সাথে কাজের মিল নেই। এই কাজটি করেন, যখন যেটা বলে ফেলছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এই দীর্ঘ সময়ের যে লিগটা, এটাতে সত্যিকার অর্থে যারা 13টি ক্লাব আছে, ফুটবল ফেডারেশন কিন্তু একটা মনে করেন এতটুক ক্লাবগুলি যা খরচ করে তার এতটুকু অংশ, কত টাকা, 20 লাখ, 25 লাখ, 30 লাখ, সেই এক একটা ক্লাব 20 থেকে 25 কোটি টাকা করে সে চ্যাম্পিয়নশিপের জন্য ক্ষতি করছেন। আপনি যদি হিসাব করে যদি দেখেন যে 13টা ক্লাব মিলে 100 থেকে 150 কোটি টাকা খরচ করে লিগ চালাচ্ছে 13টা ক্লাব, নট ফুটবল ফেডারেশন। ফুটবল ফেডারেশন মাঠ, তার স্টাফ, এই দিবে। কিন্তু এই যে আজকে দীর্ঘ 12 বছর, আজকে 14 বছর যারা আছেন ক্ষমতায়, যারা বসে আছেন, তাদের কিন্তু
মেধা থেকে শুরু করে তাদের অভিজ্ঞতা থেকে শুরু করে সব কিছু কিন্তু অনেক ঊর্ধ্বে। বিগত বছরগুলিতেও কিন্তু আমাদের সময় যারা ফুটবল লিগ চালিয়েছেন, ডাম্ফা থেকে শুরু করেন, এই ধরনের ব্যাঘাত কিন্তু ঘটেনি। এই বর্ষাকালে এসে ফুটবল এই অবস্থা, করুণ অবস্থায়, আমি আবাহনী চিটাগং এবং চিটাগং মোহামেডান এই ঢাকা আবাহনীর খেলাটা দেখে মনে হচ্ছিল যে এটা ফুটবলের উপযুক্ত কোনো মাঠ কিনা। প্রফেশনাল ফুটবল যদি খেলতে হয় আপনাকে সেই প্রফেশনাল যে অবকাঠামোগুলি আছে সবগুলি, আপনি কাকে খুশি করতে যাচ্ছেন, কি করে আপনি ফুটবল চালাতে যাচ্ছেন, কিভাবে ক্লাবগুলি আর্থিক অবস্থায় পড়ছে, প্রতি মুহূর্তে আপনি দেখেন বন্ধ হয়ে যাচ্ছে। বর্তমান অবস্থা, প্যান্ডামিকের অবস্থা খারাপ, ক্লাবগুলি প্র্যাকটিস করতেছে। আপনি একটা দেখে আসতে হবে যে খেলা হবে কি হবে না, আজকে এই মাঠে হচ্ছে কিংবা ওই মাঠে হবে না। আপনি সঠিকভাবে সিদ্ধান্ত না নিলে এটা তো আমাদের জন্য, ক্লাবগুলির জন্য ভীষণ খরচ। আজকে যদি বলি যারা ফুটবল ফেডারেশনের সাথে আছেন, আমার মনে হয় ভাইস প্রেসিডেন্ট নামই বলে রাখি, একমাত্র নাবিলেরই টিম আছে যেটা সম্পূর্ণভাবে সে আবাহনী ক্লাব লিমিটেডকে চালায়। আর অন্য কারো ওরকম অতপ্রতভাবে পকেটের টাকা খরচ করে কোনো টিম চালায় কিনা, তো দরদ থাকবে কই থেকে? বসুন্ধরার আছে। বসুন্ধরা তো আজকে কর্পোরেট হাউস, সেটা হলো বসুন্ধরা কর্পোরেট হাউস। সেই কর্পোরেট হাউসে আজকে শেখ রাসেল আছে, আপনার এই শেখ জামালও আছে। কিন্তু ব্যক্তি আবাহনী ক্লাবকে একমাত্র নাবিলি আপনি আজকে আপনি জিজ্ঞেস করেন, বাদ বাকি অন্য সবাইকে দেখেন কার টিম আছে, তো দরদটা কার আসবে? সেটাই, দরদ থাকতে হবে। সব কিছু মিলে আমার অবকাঠামো ঠিক করতে হবে। এটা সেই ছন্ন ছাড়া কিন্তু আজকে থেকে না, দীর্ঘদিন ধরে। আজকে থেকে সেই ছন্ন ছাড়া না, দীর্ঘদিন ধরে। বাবলাদা, আমি যদি আজকে আমি একটু শেষ করে কথাগুলি বলি, প্রশ্নটা খুবই গুরুত্ব। আজকে যদি আপনি দেখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কি দায় দায়িত্ব নেই? যে ক্লাবগুলি ক্যাসিনো ক্লাবে পরিণত হয়ে ক্লাবগুলি তালা মারা আছে, তাদের তো এগিয়ে আসা উচিত। যে ক্রীড়া সংগঠক যারা ছিল না, যারা দখলদারি ছিল, রাজনৈতিক ছলমদারি ছিল, যারা ওই এলাকার মাস্তান প্রকৃতির লোক ছিল, যারা ক্লাবগুলিকে দখল করে নিজেদেরকে পুঁজি করেছে, তাদেরকে অবস্থিত করেছে, এই ক্লাবগুলির দরজা এখন পর্যন্ত বন্ধ। আপনি প্রিমিয়ার ডিভিশনে আরামবাগ খেলে, আপনার ফকিরাপুল ফার্স্ট ডিভিশনে খেলে, ওয়ারি খেলে, ব্রাদার এই আপনার কি বলে দিলকুশা খেলে, আমাদের ভিক্টোরিয়া স্পোর্টিং ক্রিকেট খেলে, হকি খেলে, ফুটবল খেলে। এই ক্লাবগুলি আজকে 2 বছর যাবৎ বন্ধ। এই প্লেয়ারগুলি কোথায় থাকবে? এখন এদের যে থাকার জায়গা নাই, কিংবা এদের যে নতুন করে যারা ইলেকশন করে কমিটি বানিয়েছে তারা বা বসবে কোথায়? ফুটবল ফেডারেশন কি এই নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যেই জিনিসটি হয়েছে এখান থেকে বাদ দিয়ে আমরা এই ক্লাবগুলি খুলে দেওয়ার একটা যে ব্যবস্থা, সেটাও তো করছে না। তাহলে কার দিকে তাকিয়ে আছেন? সবকিছু মাননীয় প্রধানমন্ত্রী করে দিবেন? তা আপনি যদি ফুটবল ফেডারেশনের দায়িত্ব না নেন, এই ক্লাবগুলির, এই ছোট ক্লাবগুলির, বড় ক্লাবগুলির, আজকে মুসলিমের 2-4টা ক্লাবের অবস্থান আছে, মাঠ আছে, থাকার জায়গা আছে, ওই ক্লাবগুলি কিছু নাই, তাহলে আপনি ভালো ফুটবল কিভাবে আশা করবেন? আপনি আপনি ওই আপনি বলেন ওই হান্টিং করবেন, এই বানাবেন, সেই বানাবেন, সবই বলছেন, কিন্তু অবকাঠামোর তো ঠিক নেই। আমার শুধু প্রশ্ন হলো যে ফুটবল ফেডারেশন সেই 4 বছর আগে ইলেকশন করবেন, 4 বছর পর আবার ইলেকশন করবেন, এখানে চেয়ারে বসে বড় বড় কথা বলবেন, এগুলি থেকে বাদ দেওয়া উচিত। আমি মনে করি যে ক্লাবগুলির দিকে ফেডারেশন যদি না তাকায়, এই ক্লাবগুলি তো 2 দিন পর থাকবে না, অর্গানাইজার আসবে না। যা 2 বছর আগে হয়ে গেছে, ক্যাসিনো কাণ্ড থেকে ক্লাবগুলিকে যে বিতর্কিত করা হয়েছে, ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে শুরু করে ওয়ারি ক্লাব, ভিক্টোরিয়া ক্লাব, আরামবাগ ক্লাব, বিভিন্ন ক্লাব, এই ক্লাবগুলিকে এখন ভালোভাবে চলার জন্য দিক নির্দেশনা এনে নতুন করে অর্গানাইজার আন। ফুটবল ফেডারেশনের দায়িত্ব এটা। ফুটবল ফেডারেশন মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে যাবেন যে আপনি এই প্রবলেম আছেন, এটা কিন্তু দেখছে না বাবলা। আমি গত কয়েকদিন আগে আলাপ করেছিলাম, অনেকগুলি ক্লাব আমার সাথে কথা বলেছেন, আপনি অ্যাপ্লিকেশন করেন, আলাপ করেন। ক্লাবগুলির দোষ কি? যারা আধিপত্য করেছে তাদের তো বিভিন্ন আইনের মাধ্যমে যে সাজা হবে, যা কিছু হবে, ক্লাবগুলি খুলে দিতে হবে। ক্রীড়াঙ্গনটাকে কলুষিত করে ফেলেছিল, এই ক্রীড়াঙ্গনটাকে এখন পরিষ্কার করে ক্রীড়াঙ্গনে রূপে পরিণত করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এই দায়িত্বটা নিতেই হবে। বাবলাদা, আপনি ক্রীড়া সাংবাদিক হিসেবে
পেশাদার যুগের আগের দিনগুলো দেখেছেন ফুটবলের, পেশাদার যুগের ফুটবলটাও দেখছেন। 13টা বছর, এটা একটা ফুটবল অঙ্গনে একটা 14 বছর। হ্যাঁ, মজার একটা, এই 13টা আসর 13টা ফরম্যাটে হয়েছে। তো এই ফুটবল ফেডারেশনের লিগ নিয়ে পেশাদারিত্বের জায়গাটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। খুব রিসেন্টলি আমরা দেখেছি যে তারা লিগের একটা সময়সূচি প্রকাশ করেছে, ম্যাচ শুরুর 2 ঘন্টা আগে সেটা স্থগিত করেছে। এরকম ঘটনাও ঘটেছে। ফুটবল ফেডারেশন এই লিগ নিয়ে, যেটা হচ্ছে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর ধরা হয়, এই লিগ নিয়ে তাদের এই এত বছরের একটা, এটা কি হেলামি বলবেন নাকি হচ্ছে তাদের অদূরদর্শিতা বলবেন? দায়িত্বহীনতা। হ্যাঁ, এখানে আমি হলে যে গাফার ভাই যে একটা কথা বলছে, গাফার ভাই খুব একটা ভালো কথা বলছে, দারুণ কথা বলছে, যে হলে যে এতগুলা ক্লাব, 13টা ক্লাব যে পরিমাণ অর্থ খরচ করে, ফুটবল ফেডারেশনে এক বছরে সেই পরিমাণ অর্থ ফুটবল ফেডারেশন খরচ হয় কিনা এটা আমার হলে যে সন্দেহ না, এটা ফুটবল ফেডারেশনে এক বছরে সেই পরিমাণ অর্থ খরচ করে না। না, তাহলে আমার এই 13টা ক্লাব, বাংলাদেশের টপ 13টা ক্লাবে ধরেন যে এটা হিসাব করলে দেখা যাবে সেটা 100 কোটি টাকার কাছাকাছি হবে, 100 কোটি টাকার বেশি হতে পারে, হয়তো কিছু বেশি হতে পারে। তো আমার ফুটবল ফেডারেশনে যদি এক বছরের হিসাবে কি 100 কোটি টাকা খরচ হয়, এটা আমার মনে হয় না। তো 100 কোটি টাকা, তাহলে এই ক্লাবগুলোর উচিত, ফুটবল ফেডারেশনকে, ক্লাবগুলোর উচিত ফুটবল ফেডারেশনকে জিজ্ঞেস করা যে হলে যে আমরা যে এত টাকা একটা লিগের জন্য, একটা সিজনের জন্য যে আমরা যে খরচ করি, মানে এইটার রিটার্নে আপনারা কি দিচ্ছেন? আমরা তো আপনাদের কাছ থেকে রিটার্ন চাই না, আমরা চাই আপনারা ওই এক বছর বা ওই সিজনটা যেন খুব গোছানো হয়, যেন এটা পরিকল্পিত হয়। ভালো মাঠ দিবেন আমাকে একটা এমন একটা সূচি দিবেন, যেই সূচি অনুযায়ী আমার খেলা হবে। তারপর হলে যে আমার এমন একটা টাইম দিবেন, যে টাইমে বৃষ্টি থাকবে না। তো আপনার কাজ তো হলে যে টাকার কাজ না, আপনার কাজ হলে যে মাঠ দেওয়া। সেই মাঠটা বাংলাদেশে এখন, সেই মাঠ তো হলে যে ফুটবল ফেডারেশন, মাঠ তো ফুটবল ফেডারেশন দেয় না, এটা হলে যে সরকারের থেকে নিয়েই দেয়, সরকার এই মাঠ দিয়ে রেখেছে। তারপর হলে যে একটা, সেটা তার জন্য টাকা লাগে না। তারপর হলে যে একটা প্ল্যান করা, আমি খেলাটা আমি বর্ষাকালে করব না, আমি ফুটবল সিজনটা এই সময়ে করব, সেটাও পারছে না। তারপর আরেকটা হলো যে সূচিটা ঠিক করে দেওয়া, আমি এই সময় আমার কখন আমার ইন্টারন্যাশনাল খেলা আছে, সেটা আমি ম্যাচ করে আমার আগে ভাগে আমার সূচিটা ঠিক রাখতে হবে, সেটাও আপনি পারছেন না। তাইলে হলে যে আপনার পাড়ার যে কথা, মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাড়ার জায়গাগুলো কিন্তু সবই হলে যে অর্থকেন্দ্রিক না, টাকা কেন্দ্রিক না। আপনি হলে যে শুধু আপনার প্ল্যানিং থাকবে, আপনি এইটা নিয়ে একটু কাজ করবেন, সেগুলো করে এই 100 কোটি টাকা যারা খরচ করে এই ক্লাবগুলোর সুন্দর একটা সিজন উপহার দিবেন, আপনি সেটাও করতে পারতেছেন। গত 12-14 বছরে কিন্তু এটা হয় না। আপনি যখন করতে পারতেছেন না, তাইলে আসলে এই ফুটবল ফেডারেশন নিয়ে অনেক প্রশ্ন তখন জাগবে। সেই জন্য আমার কাছে মনে হয় এই লিগটাকে এখন কোনো থার্ড পার্টি, কোনো একটা, ধরেন যে গাফফার ভাই বা আপনার যে কোনো একটা কোম্পানি আছে, যে কোনো একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, তাদের হাতে দিয়ে দেওয়া, তোমরা এই ফুটবল লিগটাকে, ফুটবল লিগ বলেন, ইংলিশ প্রিমিয়ার লিগ, হ্যাঁ, তোমরা হলে যে পুরো জিনিসটা তোমরা চালাবে। ধরেন যে যদি আমার কাছে দেয়, এখন আমার কি করতে হবে? আমি বাউন্ড, আমি ফুটবল ফেডারেশনের কাছে তো আমি লিখিত দিয়ে বা কিছু টাকা দিয়েই আমি নিব, এটাকে আমি লাভজনক করব, খেলাটা দেখিয়ে আমি চেষ্টা করব যে হলে যে 2 টাকা আয় করা যায় কিনা, খেলাটা একটু ভালো মাঠে খেলিয়ে আমি চেষ্টা করব যে হলে যে এটাকে মানুষের আগ্রহ তৈরি করা যায় কিনা। এখন এইরকম কোনো একটা ভিন্ন পথে হাঁটতে হবে, কারণ ফুটবল ফেডারেশন যারা 14 বছরে পারে নাই, পারবে না তারা। এটা সিম্পল কথা। এটা হলে যে আপনার এক মাসের গ্যাপ পড়বে, 1.5 মাসের গ্যাপ পড়বে, 2 মাসের গ্যাপ পড়বে, এটা হাউ ইজ ইট পসিবল? এটা কেমনে? আপনি হলে যে, যেমন আমি বসুন্ধরা কিংসের কথা জানি, সে তারা তার বিদেশি প্লেয়ারগুলো এত দাম, মাসে এত টাকা দিতে হয়, বলে যে তার সিজন কবে শেষ হবে সে জানে না। এই জন্য তার সঙ্গে হয়তো 1 মাস বাকি আছে, তার সিজনটা শেষ হবে 1 মাস পরে গিয়ে, কিন্তু ওর 1 মাস আগে ওর সঙ্গে চুক্তি শেষ হচ্ছে। তাহলে ওর সঙ্গে যখন আবার বলে যে ওই 1 মাস তো তাহলে তারা পাবো না আমি,
তখন আজকে আবার তার নতুন চুক্তি- করে চুক্তি তখন আবার তার সঙ্গে- না, জুলাই মাসে কিন্তু চুক্তি শেষ। হ্যাঁ, তখন- আমাদেরকে কিন্তু হ্যাঁ। নতুন করে, এবং এই প্লেয়ারদের আরেকটা জিনিস দেখেন, এই প্লেয়ারদের কিন্তু ভিসাও কিন্তু ল্যাপস হয়ে গেছে। ভিসা তো অবশ্যই, ভিসা অনেক অবশ্যই। কাহিনী কিন্তু আছে। আবার এই প্লেয়াররা আপনার সঙ্গে 1 মাসে চুক্তি করবে না, করবে না, 1 বছর। চুক্তি করতে হলে আপনি আরেক সিজনে মৌসুমে। সিজনে চুক্তি করবে। সিজনে চুক্তি করতে হবে। মানে আমরা কত বিপদে আছি। এই পুরো টাকাটা ওই ক্লাবের পুরো টাকাটা, ক্লাবগুলোর পুরো টাকাটা পানিতে যাবে। তাহলে আপনি যখন এই জিনিসগুলো যখন করতে পারবেন না, তাহলে আপনি বেটার হলে যে আপনি এই লিগটাকে ছেড়ে দেন, অন্যের হাতে ছেড়ে দেন, কেউ নেয় কিনা দেখেন। সে এটা নিয়ে গবেষণা করবে, সে এটা নিয়ে চেষ্টা করবে যে সে কি করে লাভজনক করা যায়, কিভাবে এটা আকর্ষণ বাড়া যায়, কিভাবে তার একবার খেলাটা এইরকম জিনিস, একবার এই টোটাল লিগের একটা টেম্পো উঠলে, এটা গাফাররা ভালো বুঝবে, টেম্পো উঠলে হুট করে আপনি দিয়ে দিচ্ছেন আমাদের বাংলাদেশ টিম আজকে হলো যে ভুটানে খেলতে যাবে, এই জন্য 1 মাসের ছুটি। তাহলে আপনার লিগে না, এই তো এফসি খেলতে যাবে। এখন তো ওই ক্লাব বাদে এখন প্রতিটা ক্লাব বলছে না আমাদের খেলা চালু রাখতে হবে, ওই ক্লাব এসে পরে খেলবে। আপনাদের দুজনের আলোচনায় যেটা দেখা যাচ্ছে যে আসলে ক্লাবগুলোর কন্ট্রিবিউশনের আসলে বলে শেষ করা যাবে না এখন ফুটবলে। এটা আমি বলি যে হলো যে সে ধরেন যে বাংলাদেশের 2-3টা বড় বড় ক্লাব আছে, তারা যদি সে ধরেন যে মোহামেডান, আবাহনী, এখনকার বড় টিম আবাহনী, মোহামেডান, শেখ রাসেল, শেখ জামাল আর বসুন্ধরা কিংস, এই 6টা টিম, এই 6টা টিমের সঙ্গে যদি 6টা টিমের মধ্যে থেকে যদি 3-4টা টিম বলে যে না আমরা খেলবো না, আমরা আর ফুটবল খেলবো না, তাহলে কিন্তু আল্লাহ না করুক আমাদের ফুটবল কিন্তু মহাবিপদে পড়বে, মহাবিপদে। যেহেতু গ্রামে গঞ্জে জেলায় খেলাটা নেই। কারণ এখনো ফুটবলটা আমি মনে করি যে এই ক্লাবগুলোর খুবই ধন্যবাদ দেওয়া উচিত। এই ক্লাবগুলি কিন্তু ফুটবল ফেডারেশনকে বাঁচিয়ে রেখেছে। আপনি ফুটবল ফেডারেশনের পরিচয় কি? আমি ফুটবল পরিচয়টা কি? বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরিচয়টা কি? এই যে ঢাকা কেন্দ্রিক এই ক্লাবগুলি ফুটবল ফেডারেশনকে বাঁচিয়ে রেখেছেন। ওনারা যে চেয়ারে বসে বসে বড় বড় কথা বলেন, আপনি দেখেন তো কার কতটুকু কন্ট্রিবিউশন আছেন আদার্স ক্লাবগুলিতে। ছোট ছোট ক্লাবগুলি দেখেন, বাড়িদারা ক্লাব থেকে শুরু করে অন্যান্য ক্লাব দেখেন, রহমতগঞ্জ বলেন, আমাদের অন্যান্য ক্লাবের লোকগুলি পাগল হয়ে গেছে। আপনি প্লেয়ারের পেমেন্ট দিতে পাগল। আমাদের শেখ জামাল ক্লাবের এই মাস শেষ, কালকে আমাদের পেমেন্ট দিতেই হবে। এগুলি কে, যারা ক্লাবের অফিসিয়াল তাদের অবস্থান। মোহামেডান ক্লাব কোথা থেকে? আমাদের সময় প্রায় শেষ দিকে, আমরা ছোট্ট করে একটু যদি আলোচনা করেন, অলরেডি লিগের শেষ পর্যায়ে চলে এসেছে। 6 পয়েন্ট প্রয়োজন বসুন্ধরার দ্বিতীয়বারের মতন শিরোপা জয়ের জন্য। এই একই সাথে বসুন্ধরা এএফসি কাপ খেলতে যাবে মালদ্বীপে, এছাড়া সেপ্টেম্বরে ডুরান্ড কাপ খেলতে যাবে শেখ জামাল এবং মোহামেডান। ছোট্ট করে যদি দুজনে একটু এই বিষয়গুলো নিয়ে বলেন আমাদের ক্লাবগুলো। এখন বসুন্ধরা যে দল, আমি মনে করি বসুন্ধরাকে আটকে রাখার মতন কোনো দল নেই, যদি আপসেট কিছু রেজাল্ট না হয়। আমি ধরে নিব বসুন্ধরা 6 পয়েন্ট যে কোনো ক্লাব থেকেই নিতে পারে, যার খেলাগুলি আছে 5 ম্যাচে আপনি 6 পয়েন্ট পাবে। এবং আমি মনে করি বসুন্ধরা দ্বিতীয়বারের মতন চ্যাম্পিয়ন হিসাবে দল গঠন করেছে এবং সেই দিকে তারা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে। আমি সেক্ষেত্রে শেখ জামালের যে অপরচুনিটি আছে দ্বিতীয়বার মানে সেকেন্ড পজিশন, সেক্ষেত্রে শেখ জামাল চেষ্টা করবে নেক্সট ম্যাচ বসুন্ধরার সাথে। তো সেক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে এবার বসুন্ধরা টিম যাচ্ছে এএফসি কাপ খেলতে 13 তারিখে এবং ফিরে আসে পরে পরবর্তীকালে। আপসেট কোনো রেজাল্ট না হলে আমি মনে করি বসুন্ধরা এই বছর লিগটা সম্পূর্ণ করে তারা শিরোপা দাবিদার। এএফসি কাপ খেলতে যাবে বসুন্ধরা কিংস, ওদের নিয়ে কতটুকু আশা আছে? এইটা হলো যে ওদের আসলে হলো যে এবার মানে আগে ঘরোয়া লিগটা, এবারের আগেই ঘরোয়া লিগ ওরা চ্যাম্পিয়ন হয়েছিল, ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছে, মানে ঘরোয়া লিগের সবকিছুই জেতা হয়ে গেছে। তো এদের মূল টার্গেটটাই ছিল যে এই সিজনে তারা এফসি কাপটা তারা ভালো করবে। এইটা করোনার মধ্যেও বিভিন্ন সময় নানাভাবে একবার সময় হয়, আবার হলে যে এটা হলে যে আবার স্থগিত হয়, এখন অবশেষে হচ্ছে এবং আমার মনে হয় যে তারা একটা গুড শেপ আছে টিমের, সেটা হলে যে লাস্ট ম্যাচও দেখা গেছে এবং তারা এতে ভালো করবে। এফসি কাপে তারা ভালো করবে। আমার বিশ্বাস যে তাদের আসলে মূল আমাদের দলের এখন এটা হলো যে কেউ মানতে না চাইলেও আমাদের দেশের যে কোনো টিমেরই মূল শক্তি হলো তার বিদেশিরা। এই কেউ মানুক আর না মানুক, ম্যাচ চেঞ্জার, গেম চেঞ্জার
হলেন বিদেশিরা। তো সেই জায়গা থেকে বসুন্ধরা ফার ফার বেটার। আমাদের অন্যান্য মোহনবাগান বলেন, অন্যান্য যে টিমগুলো আছে ওগুলোর সঙ্গে যদি 1-to-1 আপনি যদি বিশ্লেষণ করেন, আমার মনে হয় যে বসুন্ধরা স্লাইটলি আগায় থাকবে এবং তাদের জেতা উচিত, এবং তারা ফেভারিট হিসেবেই তারা যাচ্ছে। সনদ বাবদাদা, গাফার ভাই, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, স্পেশালি এই লকডাউনের মধ্যে। প্রিয় দর্শক, আমরা ফুটবল নিয়ে অনেক আলোচনা করেছি। ফুটবল নিয়ে আলোচনার আসলে শেষ নেই। আমরা হয়তোবা সামনের সপ্তাহে অন্য কোনো একটা বিষয় নিয়ে আবার আলোচনা করব। সে সময় পর্যন্ত আপনারা ভালো থাকেন, সতর্ক থাকুন। ধন্যবাদ।